হাই গাইজ, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। আগের ব্লগটা যেখানে শেষ হয়েছিল ঠিক তারপর থেকেই শুরু হচ্ছে আজকের ব্লগটা। ঘড়িতে বাজছে এখন প্রায় 6:45 মতো। আমি একটু দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এসেছি রান্নাঘরে। এই ঘুম থেকে উঠেই না বড্ড খিদে পায়, আর এইগুলো ওই মুখরোচক চটপটা খাবার খাওয়ার খিদে। বাড়ি থেকে আসার সময় এবার প্রভুজির এই সোনপাপড়ির প্যাকেটটা মা পাঠিয়ে দিয়েছিল। ভাবলাম এটাই খুলে খাই। বাইরের খাবার খাওয়া যেহেতু আপাতত আমার বারণ, ভেতর থেকে আশিস চেঁচাচ্ছে যে সোনপাপড়ি খাস না, সোনপাপড়ি খেলে কিন্তু তোর পেটে ব্যথা করবে। হাফ খাওয়ার পারমিশন আমি পেয়েছি, তবে সোনপাপড়ির প্যাকেটটা এরকম সবুজ কেন এটাই বুঝতে পারছি না। বাড়িতে যেটা গণেশ চতুর্থীর জন্য খুলেছিলাম সেটা তো ঠিকঠাকই ছিল। জানি না এটার ভেতর থেকে আবার কী কালারের সোনপাপড়ি বেরোবে। তবে এই সোনপাপড়ির প্রতি দুর্বলতা কিন্তু আমার অনেক ছোটোবেলা থেকে। সে ওই হালদিরামের সোনপাপড়ি হোক বা ট্রেনে মিষ্টির প্যাকেটে বিক্রি হওয়া সোনপাপড়ি। যখন আমি ছোট ছিলাম, বাপি ধরো ব্যবসার কাজে একটু বাইরে যাচ্ছে, সবসময় আমাকে জিজ্ঞেস করতো, হ্যাঁ রে আসার সময় তোর জন্য কী আনবো। আমি খেলনা বা চকলেট এই সমস্ত তো ছেড়েই দাও, প্রথমেই বলতাম ট্রেন থেকে আমার জন্য সোনপাপড়ি নিয়ে আসবে। আর বাপিও তাই, কিছু আনুক আর না আনুক এই সোনপাপড়ি আমার জন্য অবশ্যই আনতো। তোমাদের তো আগেই বলেছি এখানে একজন হেল্পিং হ্যান্ড আমরা পেয়েছি। আজকে দুপুরবেলায় উনি যখন এসেছিলেন তখন আমাকে গল্পে গল্পে একবার জিজ্ঞেস করলো কি তুমি কি কুমড়ো শাক খাবে, আমাদের বাড়ির ওখানে অনেক হয়েছে। দুপুরবেলা আবার যখন ঘুমাচ্ছি তখন দেখি উনি এসে দরজা ঠকঠক করছে। এই এতগুলো কুমড়ো পাতা দিয়ে গেছে, তবে ওনারা না ওই কুমড়ো পাতার সাথে যে ডাঁটিটা থাকে সেটা হয়তো খান না, শুধু এই পাতাগুলোই আমাকে দিয়ে গেছে। দাঁড়াও, পরের দিন বলবো ওই ডাঁটি শুদ্ধ দিয়ে যেতে। কুমড়ো শাকের ওই ডাঁটিটা খেতেই তো বেশি ভালো লাগে। তবে এটা রান্না করতে আমি জানি না, মায়ের কাছে একবার শুনতে হবে। বিকেলবেলা উঠে একটা সোনপাপড়ি তো খেয়ে নিয়েছি, তবে এইসব খেলে আমার হবে না। এই হচ্ছে আমার বিকেলবেলার খাবার। আমি আসার আগেই সেই এত বড় একটা বাতাবি লেবু এনে রেখে দিয়েছিল। এটাকে একটু কষ্ট করে ছাড়াতে হবে, আর এতে টাইমও লাগবে। তার আগে দাঁড়াও, এক গ্লাস আগে গ্লুকন-ডির জল খেয়ে নিই। বাড়ি থেকে আসার সময় বাড়িতে আমি যে জিনিসগুলো খাচ্ছিলাম বেশিরভাগটাই মা প্যাক করে দিয়ে দিয়েছে, আর সাথে গ্লুকন-ডিটাও দিয়ে দিয়েছে। এই গ্লুকন-ডির প্যাকেটটা আমি বাড়িতেই খাচ্ছিলাম, এটা না প্রায় শেষ হয়ে গেছে। আর একটা নতুন প্যাকেটও আছে, তবে আপাতত এটাতেই হয়ে যাবে। ছোটোবেলায় গরমকালে দুপুরে যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, মা ঠান্ডা জল ফ্রিজে রেখে দিত, আর সেই জলে গ্লুকন-ডি গুলে দিত। সেই ছোটোবেলায় খেতাম, তবে গ্লুকন-ডি খেতে না আমার খুব একটা বেশি ভালো লাগে না। মনে হয় চিনির পরিমাণটা অত্যাধিক বেশি। সারাটা দিন তো ঘরেই রয়েছি, কারণ বাইরে যা প্রচণ্ড রোদ, বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। এখন সন্ধ্যাবেলা আমি আর আশিস একটুখানি রেডি হয়ে নিয়েছি, এই সামনেটা থেকে একটুখানি হেঁটেই চলে আসবো। বাজার থেকে আসার পর একদম লেট করে নিই, চলে এসেছি রান্নাঘরে ডিনারের প্রিপারেশন করার জন্য। আলুগুলোকে এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আশিসের জন্য বানাবো আজকে একটুখানি আলুর পরোটা। এখানে থাকতে তোমরা তো দেখেছোই আমরা দু একদিন অন্তর অন্তরই আলুর পরোটা খেতাম, তবে বাড়ি গিয়ে আমি আর বানাইনি, শরীর টরীর খারাপ হলো। আশিস আলুর পরোটা খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই আজকে ভাবলাম ওকে একটুখানি আলুর পরোটা করে দিই। এখানে ঘটে গেছে আরেকটা কাণ্ড, দুধটা না আজকে জাল দিতে একটুখানি লেট হয়ে গেছে। বাজার থেকে হেঁটে এসে যেই দুধটা জাল দিতে বসিয়েছি, দেখো পুরো কেটে ছানা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আশিসের জন্য আলুর পরোটা করব, আর আমার জন্য না অরলের ডাল আর মসুরির ডাল আমি মিক্স করে রেখেছি, ওটা দিয়ে একটা মিক্স ডাল বানাবো। কিন্তু এখন দেখছি এই ছানাটা দিয়েও কিছু একটা বানিয়ে নিতে হবে, নাহলে ছানাটা না একদম নষ্ট হয়ে যাবে। দুধটা যখন ফেটেছিল, পুরোপুরিভাবে ফাটেনি, আমি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। এখন দুধটা পুরোপুরি ফেটে ছানা বেরিয়ে গেছে। বাড়িতে আমরা দুটো মানুষ হলে কি হবে, দুজনার জন্য দুবেলায় দুরকম রান্না হচ্ছে, আর এই বেলা তো 3 রকম রান্না হবে। এখানে আমি ডাল আর আলুর পরোটা আর ছানার জন্য আলাদা আলাদাভাবে পেঁয়াজ, টমেটো আর একটুখানি রসুন কেটে নিয়েছি। 500 একটুখানি কম দুধ ছিল, এই ছানাটা বেরিয়েছে। অল্প করে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এর আগের একটা ব্লগে যখন আমি বাড়িতে ছিলাম তখন তোমাদের একবার দেখিয়েছিলাম যে ছানা ভাপার রেসিপি, যেটা মা আমার জন্য বানাচ্ছিল, সেরকমই আজকে কিছু একটা বানানোর চেষ্টা করছি। তবে এর মধ্যে একটুখানি না ক্যাপসিকাম কুচি দিলে আরও ভালো লাগতো।
সামান্য 1 চিমটি একটুখানি তেল দিচ্ছি, তবে তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিলেই ভালো হয়। তোমরা যদি এটা বাড়িতে ট্রাই করো তেলের পরিমাণটা অবশ্যই বেশি দেবে, কারণ এই ছানাটাতে তেলটা একটু বেশি দিলে টেস্টটা অনেক ভালো হয়। তবে আরেকটা জিনিসও আছে, খুব ভালোভাবে না এটাকে মিক্স করতে হবে। এই মিক্স করার ওপরও কিন্তু এর টেস্টটা নির্ভর করে। একটু বেশি করে কাঁচা তেল দিয়ে যত ভালোভাবে এটাকে মিক্স করবে এটার টেস্টটা ততই বেশি হবে। আর একটু তেল দিলে কি হবে বলো তো, ছানাটা গ্যাসে বসানোর পর পুড়ে যাওয়ার কোনো পসিবিলিটিস থাকবে না। খুব ভালোভাবে আমি এখানে সবজির সাথে ছানাটাকে মিক্স করে নিয়েছি। এবার একদম লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দেব ঢাকা দিয়ে। চলো, ছানাটা তো বসিয়ে দিলাম, এবার আলুর পরোটার জন্য আলুর স্টাফিংটা বানিয়ে নিই। আলুগুলোকে আমি সুন্দর করে বয়েল করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, পেঁয়াজ রসুনের কোনো রেস্ট্রিকশান নেই, তাই দিয়ে দিয়েছি অল্প করে একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি রসুন কুচি, 1 চিমটি নুন, আর দিয়েছি ভাজা মশলা। এবার বাড়ি থেকে আসার সময় মা আবার ভাজা মশলাটা একদম বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। সদ্য বানানো হয়েছে তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা মশলার। অল্প করে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। ব্যাস হয়ে গেছে। খুব ভালোভাবে এবার এটাকে ম্যাশ করে নেব। কাটাকুটির পার্ট তো এখানে আমার পুরোপুরি মিটে গেছে। দাঁড়াও, চপার বোর্ডটাকে একবার ভালো করে পরিষ্কার করে নিই। কাঠের চপার বোর্ড তো বারবার যদি বেসিনের তলায় নিয়ে গিয়ে ধুই না, কেমন যেন একটু কালো কালো দাগ হয়ে যায়। তাই একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। চপার বোর্ডের সাথে সাথে কিচেন টপটাও একবার ভালো করে ক্লিন করে নেব। তারপর এখানে ব্যালেন্স চাকি নিয়ে চলে আসব। সমস্ত কিছু আমার মোটামুটি হয়ে গেছে, এবার রুটিটা করে নেওয়ার পালা। এদিকে আমার ছানা ভাপা অলরেডি রেডি হয়ে গেছে, আর এখানে প্রেসার কুকারে একদম অল্প তেল দিয়ে বানাচ্ছি একটুখানি মিক্স ডাল। ব্যাস, ওদিককার কাজ আমার মিটে গেছে। প্রথমে আমার জন্য 2টো রুটি করে নেব। আমার তো আর আলুর পরোটা খেলে হবে না, যাই হোক আমার জন্য 2টো রুটি করে নিচ্ছি। আগে না রাত্রেবেলা আমি 2টো রুটি খেতাম না, ওই কখনো 1টা বা 1.5টা মতো রুটি খেতাম, কিন্তু এখন আমাকে 2টো করে রুটিই খেতে হয়। ছোট ছোট করে বানাবো, আগে 2টো রুটি বানিয়ে নিই, তারপর আশিসের জন্য আলুর পরোটাটা বানিয়ে নেব। এর আগের অন্যান্য ব্লগে তো তোমরা দেখেছো, যেখানে যখন রুটির প্রশ্ন ওঠে সেটা কিন্তু আশিসই করে, কারণ ও রুটিটা করতে ভালো পারে। আমার আবার রুটিটা খুব একটা ভালো হয় না। যেহেতু আমি সদ্য শরীর খারাপ থেকে উঠেছি, আশিস আমাকে সমস্ত কাজেই প্রচুর হেল্প করছে। আজকেও বলেছে কি দে রুটিটা আমি করে দিই, কিন্তু আমি বললাম না, রুটিটা আমিই করি। কারণ কি হয় না, না করলে অভ্যেসটাও চলে যায়, আর আমি আর হয়তো কোনোদিনও শিখতেও পারবো না। একটু একটু করে চেষ্টা করি, হয়তো একটু ভুল ত্রুটি হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক শিখে যাব। রুটি বানাতে গেলে যেটা হয়, আটাটাও আমি ঠিকঠাক মাখতে পারি, আর রুটিটা ঠিকঠাক গোলও হয়তো করতে পারি, কিন্তু মেন সমস্যা হয় রুটিটা বানানোর পর না প্রচণ্ড শক্ত হয়ে যায়, কেমন একটা পাঁপড় পাঁপড় ভাব হয়ে যায়। দেখি চেষ্টা করি যাতে আজকে রুটিগুলো ঠিকঠাক হয়। তবে আজকের রুটি দেখে মনে হচ্ছে খুব একটা ফ্লপ হবে না। দেখা যাক, আশিস খাওয়ার পরই বোঝা যাবে যে আলটিমেট রুটিটা আজকে ঠিকঠাক হয়েছে কিনা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশিস আসলো, তারপর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি। ঘড়িতে বাজছে এখন প্রায় 11:15 মতো। বেশি লেট করব না, শুয়ে পড়বো, সকাল সকাল আবার উঠতে হবে। এই ব্লগটাকেও তাহলে আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। কি তুই কিছু বলবি? অবশ্যই জানিও কেমন লাগছে ব্লগগুলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।